আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্নমালা এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা হলিস্টিক প্যাটার্ন অনুসারে সিলেবাসে লিখে নাও কী কী বিষয় তোমাদের থাকবে পৃথিবীর পরিক্রমণ গতি অর্থাৎ প্রথম অধ্যায়, আর থাকবে দ্বিতীয় অধ্যায় ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, আর থাকবে বায়ুর চাপ, আর থাকবে এশিয়া মহাদেশ। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। হলিস্টিক প্যাটার্ন অনুসারে ফুল মার্কস সময় থাকবে এবছর থেকে 30, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। প্রথম, পৃথিবীর কক্ষপথের আকৃতি বৃত্তাকার, উপবৃত্তাকার, অধিবৃত্তাকার, আয়তাকার? উত্তর হবে উপবৃত্তাকার। মধ্যরাত্রির সূর্যের দেশ হলো জাপান, ভারতবর্ষ, নরওয়ে, নিউজিল্যান্ড? উত্তর হবে নরওয়ে। পরের প্রশ্ন, নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি? উত্তর হবে 0 ডিগ্রি। মূল মধ্যরেখাটি লন্ডন, নিউ ইয়র্ক, রোম, টোকিও শহরের ওপর দিয়ে প্রসারিত। টোকিও শহরের ওপর দিয়ে প্রসারিত? উত্তর হবে লন্ডন। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা, থার্মোমিটার? উত্তর হবে ব্যারোমিটার। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ বাড়ে, কমে, সমান থাকে, একই থাকে? উত্তর হবে কমে। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে ভূমধ্যসাগর, লোহিত সাগর, কাস্পিয়ান সাগর, আরব সাগর? উত্তর হবে লোহিত সাগর। পরের প্রশ্ন, চীনের ধানের গোলা বলা হয় হেনান, হুনান, সেজুয়ান, সাংহাই প্রদেশকে? উত্তর হবে হুনান প্রদেশকে। পরের প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম সেলভা, তৈগা, সেভ ভেল্ড? উত্তর হবে সেলভা। পরের প্রশ্ন, 2 দেখে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? হবে 15 কোটি কিমি। বিষুব কথার অর্থ কী? সমান দিন ও রাত্রি। দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কোথায় সবথেকে বেশি? নিরক্ষরেখায়। জিপিএস এর সম্পূর্ণ নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। GLOBL গ্লোবাল পজিশনিং, POSITIONING সিস্টেম, SYSTEM সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম। বায়ুর সরমুখী চাপের পরীক্ষা কে করেন? উত্তর হবে অটো ভন গেরিং। পরের প্রশ্ন, কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়? উত্তর হবে সাংহাই প্রদেশকে চীনের ম্যানচেস্টার বলা হয়। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? হুয়াংহো নদীকে চীনের দুঃখ বলা হয়। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? উত্তর হবে তৈগা বনভূমি। 3 দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 2টি, প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। মধ্যাকর্ষণ শক্তি কাকে বলে? পৃথিবীর উপরিস্থিত সমস্ত বস্তু বা পদার্থসমূহকে যে বলের দ্বারা পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে মহাকর্ষ শক্তি বলে। এই বলের প্রভাবে পৃথিবীপৃষ্ঠ থেকে আমরা ওপরের দিকে নিক্ষিপ্ত যে কোনো বস্তু নিচের দিকে নেমে আসে, অথবা আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না। স্থানীয় সময় কাকে বলে? কোনো স্থানে আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থানের ভিত্তিতে যে সময় নির্ধারণ করা হয় তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। পৃথিবীর আবর্তনের ফলে যখন যে দ্রাঘিমা সূর্যের সামনে আসে তখন সেই স্থানের স্থানীয় সময় হয় দুপুর 12টা বা মধ্যাহ্ন। বৈশিষ্ট্য: 1. কোনো একটি দেশে অসংখ্য স্থানীয় সময় থাকে। 2. কোনো একটি দেশের সব স্থানের স্থানীয় সময় এক হয় না। 3. দুটি স্থানের স্থানীয় সময়ের পার্থক্য থেকে স্থান দুটির দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায়। তোমরা চাইলে বৈশিষ্ট্য লিখতে পারো, না লিখলেও কোনো অসুবিধা হয় নাই, যেহেতু তোমাদের 2 মার্ক দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, পর্বতারোহীরা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে পর্বতে যান কেন? আমরা জানি প্রতি 110 মিটার উচ্চতায় 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমে যায়। পৃথিবীর পার্বত্য অঞ্চলগুলি প্রায় 1000 মিটারের ঊর্ধ্বে অবস্থান করে। পর্বতে যতই উপরে উঠে যায় ততই বায়ু পাতলা ও হালকা হয়ে তার চাপ কমে যায়, ফলে একসময় শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটে। তাই পর্বতারোহীরা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে পর্বতে যান। এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাত্রা প্রণালী সহ ব্র্যাকেটের মধ্যে খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাসগৃহ, খাদ্য সংগ্রহ, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, কর্মক্ষেত্র প্রভৃতি
সর্বত্র ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়, সেজন্য এশিয়া মহাদেশকে পৃথিবীর সবচেয়ে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। 4 দাগে রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি। প্রশ্নের মান 3 করে 3 গুণ 2 সমান সমান 6। মুক্তিবেগ কাকে বলে? কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে, একে মুক্তিবেগ বলে। ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে, যেমন কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায়। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য আলোচনা করো। অক্ষরেখা পার্থক্য 3টি কলম করবে, একটা লিখবে পার্থক্যের বিষয় বা শুধু বিষয়, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা। প্রথম ঘরে লিখবে সংজ্ঞা। নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে অবস্থিত পৃথিবীকে পূর্ব হাইপেন পশ্চিমে বেষ্টনকারী কাল্পনিক পূর্ণবৃত্তাকার রেখাগুলিকে অক্ষরেখা বলে। দ্রাঘিমা রেখার ঘরে লিখবে সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত সমান দ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে কোনো কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে অর্ধবৃত্তাকার রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলে। এই পার্থক্যতে তোমরা দ্রাঘিমা রেখা, অক্ষরেখা কাকে বলে এবং অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমরা লিখে দিতে পারবে। পয়েন্ট করবে সংখ্যা। নিরক্ষরেখা থেকে মেরুবিন্দু পর্যন্ত 1 ডিগ্রি অন্তর 89টি করে মোট 178টি অক্ষরেখা এবং একটি নিরক্ষরেখা সমান সমান মোট 189টি অক্ষরেখা আছে। মূলমধ্যরেখার মান 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি অন্তর ও পূর্ব পশ্চিমে 180টি করে মোট 360টি দ্রাঘিমা রেখা কল্পনা করা হয়েছে। সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান। অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 180 ডিগ্রি। অপর নাম। অক্ষরেখার অপর নাম সমাক্ষরেখা আর দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা। অবস্থান একে অপরের সঙ্গে সমান্তরাল, একে অপরের সঙ্গে অসমান্তরাল। বিস্তার পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত। আকৃতি পূর্ণবৃত্তাকার বা গোলাকার, এটা হচ্ছে অর্ধবৃত্তাকার বা অর্ধগোলাকার। কৌণিক মান 360 ডিগ্রি আর দ্রাঘিমা রেখা রয়েছে 180 ডিগ্রি। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে ফেরেলের সূত্র আলোচনা করো। সূত্র: পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, একেই বলা হয় ফেরেলের সূত্র। নামকরণ: 1859 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহবিদ উইলিয়াম ফেরেল এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ হয়েছে ফেরেলের সূত্র। পামির গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? মধ্য এশিয়ার তাজিকিস্তানে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা 4878 মিটার। ভারতের জম্মু হাইপেন কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তর হাইপেন পশ্চিমে অবস্থিত এই মালভূমিটির কিছু অংশ আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম পিক এশিয়ার প্রধান প্রধান পর্বতশ্রেণীগুলির এই মালভূমিতে পরিণত হয়েছে বলে এই মালভূমিকে পামির গ্রন্থিও বলা হয়। অধিক উঁচুতে অবস্থিত হওয়ার জন্য এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পরে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে 5 গুণ 2 সমান সমান 10। চিত্রসহ আলোচনা করো অপসূর অনুসূর অবস্থান। পয়েন্ট করবে অপসূর অবস্থান। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। আবার জুলাই থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ কমতে থাকে। অনুসূর অবস্থান: 23 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়। দেখে নাও, এই চিত্রটা তোমরা বইও পেয়ে যাবে, এই চিত্রটা কিন্তু এঁকে দেবে। ভালো করে দেখে নাও, টেক্সট বইও কিন্তু এই সেম চিত্রটাই রয়েছে, তোমরা কিন্তু এই চিত্রটা অবশ্যই এঁকে দেবে, তাহলে কিন্তু ফুল মার্কসটা তোমরা পাবে। প্রশ্ন: জিপিএস এর ব্যবহার আলোচনা করো। বর্তমানে পৃথিবীতে কৃত্রিম উপগ্রহের কার্যপ্রণালী যতই বৃদ্ধি পাচ্ছে, জিপিএস এর ব্যবহার ক্রমান্বয়ে বেড়ে চলেছে। যেমন: 1. সঠিক অবস্থান নির্ণয়। জিপিএস এর মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা সহজেই পরিমাপ করা যায়। 2. যানবাহন সংক্রান্ত তথ্য। জাহাজ, বিমান এমনকি সড়কপথে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনো যানের সঠিক দিশা অবস্থান নির্ণয় করা যায়। প্রতিরক্ষামূলক কাজ। প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দেশের সেনাবাহিনীদের নিকট
এটি একটি সর্বাধুনিক প্রযুক্তিমূলক হাতিয়ার জরিপ কার্যে। বর্তমানে পৃথিবীর কোনো অঞ্চলকে জরিপ করার জন্য শহর পরিকল্পনা, ইঞ্জিনিয়ারিং, জরিপ কাজে, মৌজা মানচিত্রে, সীমানা নির্ধারণে জিপিএস প্রযুক্তি এক দক্ষ যন্ত্র হিসাবে কাজ করে। ম্যাপ প্রস্তুতিতে, উপগ্রহ চিত্রের দ্বারা মানচিত্র প্রস্তুতিতে আজকাল জিপিএস পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 6. আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান। বায়ুমণ্ডলের আবহাওয়ার বিভিন্ন অবস্থান সম্পর্কে যাবতীয় তথ্য দ্রুত আরোহণ করতে জিপিএস পরিষেবা সাহায্য নেওয়া হয়। 3. বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ সমান হয় না। পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুচাপের তারতম্যের কারণগুলি হলো: 1. সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। সমুদ্র সমতল থেকে যত উপরে উঠে যায় ততই বায়ুমণ্ডলের ঘনত্ব ও ওজন কমে, তাই বায়ুর চাপও কমে যায়। অপরদিকে নিচের বায়ুস্তর ঘন, তাই তার ওপরও চাপ বেশি হয়। প্রতি 110 মিটার ওপরে উঠলে 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমে যায়। উদাহরণ: পর্বতের উঁচু অংশে বায়ুর চাপ কম হয় বলে কোনো কিছু সিদ্ধ হতে অনেক দেরি হয়। বায়ুর উষ্ণতা। বায়ুর চাপ বায়ুর উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতা বেশি হলে বায়ু প্রসারিত হালকা হয় এবং বায়ুর চাপ কমে, আবার উষ্ণতা হ্রাস পেলে বায়ু সংকুচিত ও শীতল হয় এবং বায়ুর চাপ বৃদ্ধি পায়। জলীয় বাষ্প। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প হালকা বলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ুর চাপ কমে এবং জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বায়ুর চাপ বেড়ে যায়। 4. পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তনজনিত বিকর্ষণ শক্তির প্রভাবে কোনো অঞ্চলের বায়ু বাইরের দিকে বিক্ষিপ্ত হয়, আবার কোনো অঞ্চলের সেই বায়ু এসে জমা হয়। যেমন পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে আবর্তন গতির বেগ বেশি হওয়ায় সেখানে বায়ু বিক্ষিপ্ত হয়ে নিম্নচাপের সৃষ্টি করে, আবার এই বায়ু উপক্রান্তীয় অঞ্চলে 30 ডিগ্রি অক্ষাংশ সংলগ্ন স্থানে এসে জমা হয় এবং সেখানকার বায়ুর চাপ বাড়িয়ে উচ্চচাপের সৃষ্টি করে। এই কারণে মেরুবৃত্তীয় প্রদেশে নিম্নচাপ ও মেরু অঞ্চলে স্থায়ী উচ্চচাপ দেখা যায়। জলভাগ ও স্থলভাগের বণ্টন। স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উত্তপ্ত ও শীতল হয় বলে গ্রীষ্মকালে স্থলভাগে বায়ু চাপ কম হয় এবং শীতকালে বায়ুচাপ বেশি হয়। জলভাগের এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়। 6. অন্যান্য কারণ। এছাড়া বায়ুমণ্ডলের গভীরতা ও অভিকর্ষের টানের তারতম্যের ফলেও বায়ুর চাপে তারতম্য হয়। প্রশ্ন: জাপানের কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও এখানে শিল্পের উন্নতির ঘটার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, কার্পাস, বয়ন শিল্পের কাঁচামাল কার্পাস প্রভৃতি জাপানে যথেষ্ট কম পাওয়া গেলেও নিম্নলিখিত বিভিন্ন কারণে এখানে শিল্পের উন্নতি ঘটেছে, যথা: উন্নত বন্দর। জাপানের ভগ্ন উপকূলে বহু বন্দর গড়ে উঠেছে, যার সাহায্যে জলপথে বিদেশ থেকে কাঁচামাল আমদানি রপ্তানি বা আমদানির সুবিধা হয়েছে। উন্নত প্রযুক্তি। জাপানের প্রযুক্তি অতি উন্নত মানের হওয়ায় শিল্পোন্নতি ত্বরান্বিত হয়েছে। 3. শক্তি সম্পদের প্রাচুর্য। জাপান জলবিদ্যুৎ উৎপাদনে খুবই উন্নত। এছাড়া বিকল্প শক্তি হিসেবে পারমাণবিক বিদ্যুৎ বিভিন্ন শিল্পের প্রসার ঘটাতে সাহায্য করেছে। 4. দক্ষ শ্রমিক। জাপানের শ্রমিক কারিগরি শিক্ষায় শিক্ষিত এবং পরিশ্রমী ও নিপুণ। 5. বিপুল চাহিদা। জাপানে শিল্পজাত দ্রব্যের চাহিদা দেশ তথা সমগ্র বিশ্বজুড়ে খুবই বেশি। 5. উন্নত পরিবহন। জাপানের উন্নত জলপথ, সড়কপথ ও রেলপথ শিল্পোন্নতি ঘটাতে সাহায্য করেছে। 7. মূলধনের প্রাচুর্য। জাপানের শিল্পের প্রয়োজনীয় মূলধনের অভাব না থাকায় শিল্পের প্রসার ঘটেছে। লাস্ট কোশ্চেন: ইয়াং সিকিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। নম্বর: ইয়াং সিকিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ইয়াং সিকিয়াং নদীর অববাহিকা অঞ্চল অর্থনৈতিক দিক থেকে চীনের শ্রেষ্ঠ সমৃদ্ধ অঞ্চল। এর কারণগুলি হলো: 1. দীপায়ন করে কৃষির উন্নতি। এই অববাহিকার বিস্তীর্ণ সমতলভূমি, উর্বর মৃত্তিকা, উপযুক্ত জলসেচ ব্যবস্থা এবং অনুকূল কৃষি সহায়ক জলবায়ুর সাহায্যে প্রচুর পরিমাণে ধান, গম, চা, তুলো, পাট, আখ, ডাল, তামাক, তৈলবীজ, চা, রেশম, সয়াবিন প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। চীনের মোট ধান উৎপাদনের 70%, আটটা হবে না, চীনের মোট ধান উৎপাদনের 70% এবং অন্যান্য শস্য উৎপাদনের 50% এই অববাহিকা থেকে উৎপন্ন হয়। প্রচুর পরিমাণে কৃষিজাত ফসল উৎপাদিত হওয়ার জন্য চীনের ইয়াং সিকিয়াং নদী অববাহিকার এই অঞ্চলকে চীনের শস্য ভাণ্ডার বলা হয়। 2. খনিজ সম্পদের প্রাচুর্য। প্রচুর পরিমাণে কৃষিজ ফসলের সঙ্গে সঙ্গে খনিজ সম্পদ উত্তোলনেও এই অঞ্চল যথেষ্ট সমৃদ্ধ। এই অঞ্চলে কয়লা, লৌহ আকরিক, সীসা, দস্তা, ম্যাঙ্গানিজ, খনিজ তেল, ট্যাংস্টেন প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। 3. শিল্পের উন্নতি। কৃষিজ ও খনিজ কাঁচামালের প্রাচুর্য, শক্তি সম্পদের যোগান,
সুলভ শ্রমিকদের সরবরাহ, উন্নত পরিবহন ব্যবস্থা, বন্দরের সুবিধা, বিশাল বাজার, অনুকূল জলবায়ু ইত্যাদির জন্য এই অঞ্চলে বিভিন্ন ধরনের শিল্প ও শিল্পাঞ্চল গড়ে উঠেছে। সেগুলি হলো লৌহ ইস্পাত শিল্প, জাহাজ নির্মাণ শিল্প, রাসায়নিক যন্ত্রপাতি নির্মাণ শিল্প, কৃষি যন্ত্রপাতি, রেশম ও বস্ত্রবয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, পশম শিল্প, কাগজ শিল্প, বৈদ্যুতিক শিল্প প্রভৃতি। 4. উন্নত পরিবহন ব্যবস্থা। ইয়াংসি কিয়াং নদী ও এর বিভিন্ন উপনদী এই অঞ্চলের অভ্যন্তরীণ জলপথ হিসাবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও রেলপথ ও সড়কপথ দ্বারা এই অঞ্চলটি দেশের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত আছে। 5. ঘনবসতি ও সুলভ শ্রমিক। অত্যাধিক কৃষিজ ফসল উৎপাদন, সমতল ভূমিভাগ এবং জীবনযাপনের সব সুবিধা এখানে থাকায় অঞ্চলটি জনবসতিপূর্ণ, ফলে কৃষি, খনি, শিল্প ও ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে উপযুক্ত সুলভ ও সুদক্ষ শ্রমিকের অভাব হয় না। 6. বন্দরের সান্নিধ্য। সাংহাই, নানকিং, চংকিং ইত্যাদি বন্দরের সান্নিধ্য এই অঞ্চলের আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে খুবই সহায়ক হয়েছে। 7. সরকারি আনুকূল্য। বিভিন্ন শিল্পগোষ্ঠী, ব্যাংক, বীমা তথা চীন সরকারের সর্বাঙ্গীন সাহায্যে এই সহযোগিতার ফলে এই অঞ্চলের অভাবনীয় অর্থনৈতিক উন্নতি ঘটেছে। 8. অন্যান্য। এছাড়া উন্নত পরিবহন, জলসম্পদের প্রাচুর্য, উন্নত প্রযুক্তি ও কলাকৌশল, রাসায়নিক ও জৈব সারের পর্যাপ্ত ব্যবহার সর্বোপরি উন্নত পরিকাঠামো গড়ে ওঠায় এই অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি উত্তরোত্তর বেড়েই চলেছে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামারি অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করছি, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।